শরীরে ক্ষত। একটা রিক্সাওয়ালা নৌকা ডুবে মারা যায়। সতীনাথ চেপে ঘরের ভিতরে পড়ল। রাত তখন গভীর। শরীরে ক্ষত, পায়ে কাদা, ভিজে জামা কাপড়ে সতীনাথ হাঁটছে নদীর পাড় ধরে। তার চোখে এখনো সেই ভয়ঙ্কর বাড়ির ছায়া ভেসে বেড়াচ্ছে। হঠাৎ সে দেখতে পেল একটা হেরিকেনের ঝিলিক, তারপর একটা ঘন্টার আওয়াজ। একটা রিক্সাওয়ালা কুয়াশার ভিতর থেকে এগিয়ে এলো তার দিকে। কি কর্তা, কোথায় যাবেন? আমি আমি পদ্মার ওপার থেকে এসেছি। আমি পালিয়ে এসেছি, একটু এগিয়ে দাও ভাই। রিক্সাওয়ালাটা একবার তার দিকে ভালো করে তাকিয়ে বলে, যান, ওইখানে বসেন, যান। এমন অবস্থায় বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হইবে না। সতীনাথ আর কিছু না ভেবে রিক্সায় বসে পড়ে। রিক্সা চলতে শুরু করলো। ঝোড়ো হাওয়া চারদিক ছাপিয়ে যাচ্ছে। সতীনাথ ধীরে ধীরে বলতে লাগলো সব কথা। পদ্মা নদী, ভয়ঙ্কর মাঝি, সেই অশরীরী বাড়ি। শুধু চিঠির কথাটা সে লুকিয়ে গেল। বলল, আমি একজন পোস্টম্যান, এই অঞ্চলের ওপার থেকে এসেছি, কিন্তু এই ভূতের বাড়িতেও আমি বন্দী হয়ে পড়েছিলাম। জানি না কারা থাকে সেখানে। রিক্সাওয়ালা মাঝে মাঝে রিক্সা চালাতে চালাতে ঘাড় ঘুরিয়ে তাকে দেখতে থাকে। সবটা ছুঁয়ে কিছুটা আশ্চর্য হয়ে সে জিজ্ঞাসা করে, ও কর্তা, বলি ও কর্তা, আপনি এত রাতে এখানে এসেছেন কেন দেখি? হ্যাঁ, পদ্মার ওপার থেকে এপারে এলেনি বা কেন? হ্যাঁ, একটা চিঠির জন্য। সতীনাথ হঠাৎ চুপ করে যায়। কিছুক্ষণের জন্য যেন সমস্ত পরিবেশটা থমথমে হয়ে গেল। তাদের রিক্সাটা নদীর ধারে গজিয়ে ওঠা বুনো ঘাসের জঙ্গলকে পিছনে ফেলে আগে এগিয়ে যেতে লাগলো। তারপর ফিসফিস করে সতীনাথ বলে, এই চিঠি আমার সর্বনাশ ডেকে আনলো। রিক্সাওয়ালা কিছুক্ষণ চুপ থাকে, তারপরে বলে, আহা, সিটির কথা তো আগে বলবেন নাকি? হ্যাঁ, আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, দিন আনি দিন খাই, এটাই আমাদের সারাদিনের ভাবনা। এই শহরের লোক দেখলে ঠিক বুঝতে পারি না যে তারা কি চায়। তাহলে শুনুন এই সিটির ঘটনাখানি। একটু থেমে রিক্সাওয়ালা নিচু গলায় বলতে শুরু করে, এই অঞ্চলের 4 গ্রাম পড়তো এক জমিদার দামোদর প্রতাপ সিংহের অধীন। তিনি ছিলেন ধর্মপরায়ণ, দয়ালু, সৎ। কিন্তু কিন্তু তার একমাত্র ছেলে ওই বিজয় প্রতাপ, সে ছিল বাপের পুরা উল্টা। সে তার বাবাকে হত্যা করে জমিদারির দখল নেয়। ভোগ, লেসা, মেয়ে ছেলে, লোভ সব রক্তে মিশেছিল, বুঝলেন বাবু? ও গ্রামের কত মেয়েরা যে তার ভোগের শিকার হয় সে গুণে লাভ নেই। আমি তো শুনেছিলাম এদের মধ্যে এক মেয়ে ছিল, ওই চারু না চারি 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 যাই হোক, সে ওই শয়তান এই বিজয়ের শিকার হয়েছিল। তাই সে দুঃখে কষ্টে তার বাবাকে চিঠি লিখত, কিন্তু সেই চিঠি তার বাবার কাছে কি পৌঁছতো না। তার বাবা থাকতো শহরে। শেষে ওই শেষ একটা চিঠি সে তার বাবারে দেয়। তারে লিখেছিল, কি লিখেছিল সে তো আর জানি না, তবে তার বাবা চিঠিটি পেয়ে
ঝড় জলের রাতে পদ্মার উপর আসার সময় নৌকা ডুবে মারা যায়। আর এরম ভাবেই পদ্মার বুকে এই অভিশাপ লেগে যায়। আমি তো প্রায় এরকম রাত করে ফিরি, দেখতে পাই নদীর উপর একটা নৌকার আলো সব সময় দেখি ভেসে আসে। ওই আপনি যাকে নদীতে দেখেছেন, সে আসলে ওই মেয়েটির বাবা, যে তার মেয়ের আরতি শুনেও কিচ্ছু করতে পারেনি। আর ওই বাড়িটা তো এই বলে সে এক অট্টহাসিতে মেতে ওঠে। সতীনাথ চমকে উঠে বলে, আপনি হাসছেন কেন? আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? রিক্সাওয়ালা গম্ভীর গলায় বলে, কেন, চিঠির ঠিকানা যেখানে সেখানে। বাবু, ভয় পাবেননি, আমি আপনার কোনো ক্ষতি চাইব না। আমরা যাচ্ছি এখন ওই শেষের গ্রাম কুসুমপুরে। এই চিঠি তো সেখান থেকেই গিয়েছিল। রিক্সা ঝড়ের গতিতে ছুটছে, যেন ট্রেনকেও হার মানায়। সতীনাথ চেপে ধরে থাকে রিক্সা। পিছনে পিছনে ছুটছে ছায়া মূর্তি, তারা হাত দিয়ে রিক্সাকে ঠেলে নিয়ে যাচ্ছে। সতীনাথ ভাবে রিক্সা থেকে ঝাঁপ দেবে, কিন্তু এখন নামবেননি বাবু, এখন নামবেননি, নামলেই মৃত্যু। আমি তো শুধু আমার কাজ করছিলাম। তার শরীরে আর জোর নেই, তার সারা শরীর অবশ হয়ে গেছে। সতীনাথ আবার অজ্ঞান হয়ে যায়। সতীনাথ যখন চোখ খুলল, তখন রিক্সাওয়ালা ডাকছে তাকে, বাবু, বাবু, বাবু ওঠেন, আমরা এসে গেছি কুসুমপুরে। হ্যাঁ বাবু, আমরা কুসুমপুরে এসে গেছি। এই গ্রামেই তো সিটির ঠিকানা। বাবু, 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 বাবু উঠে পড়ে, উঠে পড়ে। এই সিটির ঠিকানাতে আমরা এসে গেছি। হ্যাঁ, এই বাকিটা আপনারে খুঁজে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। সতীনাথ ধরপড় করে উঠে বসলো। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। সে নামতে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি এত কিছু জানলেন কিভাবে? আমি দামোদর প্রতাপ সিংহ। হ্যাঁ হ্যাঁ, আমি দামোদর প্রতাপ সিংহ। আমি শুধু আমার কাজ করে যাচ্ছি। হ্যাঁ। রিক্সাটা আস্তে আস্তে ছোট হতে হতে দূরে অন্ধকারে মিলিয়ে গেল। সতীনাথের আর মাথা ঠিক থাকছে না। সে কি করবে বুঝে উঠতে পারছে না। বাড়ি ফেরার বিন্দু মাত্র সুযোগ আর নেই তার কাছে। সে এগিয়ে গেল গ্রামের ভিতরে। গ্রামটা জেলেদের, চারদিকে কাদামাটির রাস্তা, বৃষ্টি ধীরে ধীরে পড়ছে। রাতের বেলায় বৃষ্টি ভেজা জেলেদের গ্রাম যেন এক রহস্যের ছবি। আকাশ জোড়া কালো মেঘ, বিদ্যুৎ কখনো ঝলকে উঠছে ওই কালো মেঘের আড়াল থেকে। গ্রামের অধিকাংশ বাড়িগুলোর সামনে মাছ ধরার জাল টাঙানো। হাওয়াতে সেগুলো যেন ছিন্ন বস্ত্রের মতো দুলছে। কুকুরের ডাক আর মাঝে মাঝে শিয়ালের ডাক যেন রাতের নিস্তব্ধতায় অস্বস্তিকর ছাপ ফেলে। বেশ কিছুটা দূরে যাওয়ার পর সতীনাথ একটা জিনিস দেখতে পেল। একটা মাটির বাড়ি, সামনে উঠোনে একটা ফলক লেখা, চারুলতার ছায়ায়। হঠাৎ তার রিক্সাওয়ালার বলা সে কথা মনে পড়ে গেল। আমি তো শুনেছিলাম এদের মধ্যে এক মেয়ে ছিল, ওই চারু না চারি চারি চারি, সে ওই শয়তান বিজয়ের শিকার হয়েছিল। সতীনাথ বুঝল চারু আসলে এই চারুলতা। সতীনাথ দরজায় ঠকঠক করল। কেউ আছেন? আমি চিঠি দিতে এসেছি।
কেউ আছেন? ভেতর থেকে একটা আওয়াজ এলো মহিলার গলায়। হ্যাঁ, কে কে এসেছেন? আমি সতীনাথ, আপনাকে এই চিঠিটা দিতে এসেছি। এরপর দরজা খুলে দাঁড়ালো এক মহিলা। অপূর্ব সুন্দর তার মুখ, চোখগুলো টানা টানা। সে খুব কষ্ট করে ভিতর থেকে হাঁটতে হাঁটতে বাইরে বেরোলো। সতীনাথ বুঝল সে অন্তঃসত্ত্বা। দিদিভাই দাঁড়ান দাঁড়ান, আপনাকে আর নিচে নামতে হবে না, আমি রেখে দিচ্ছি। এই চিঠিটা আমি রাখতে পারলে বাঁচি। আপনি এত রাতে ফিরবেন কি করে? জানি না, এই চিঠির জন্য আমি মরতে মরতে বেঁচে ফিরেছি, তাই জিনিসটা সয়ে গেছে। এখন চিঠিটা আর নেই, তাই আর বিপদও নেই। আর আপনার এরম অবস্থায় আমি আপনাকে আর ব্যস্ত করতে চাই না। শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিন, আপনারই কি নাম চারুলতা? না না ভাই, এরম বলছো কেন? তুমি গৃহস্থের বাড়ি এসেছো এই রাত দুপুরে, তোমাকে সাহায্য করা তো আমার কর্তব্য। আমি তোমায় এই দালানে বিছানা করে দিচ্ছি, তুমি বিশ্রাম নিয়ে কাল সকালেই ফিরে যেও। আর আমার এরম অবস্থা তো বহুদিন। এই বলে তিনি থেমে গেলেন। তারপর তার জন্য একটা কাঁথা পেরে বিছানা করে দিল সেই মহিলা। কিছুক্ষণ পর সতীনাথ শুয়ে পড়ল। ঘড়িতে সময় দেখতে চাইল, কিন্তু হলো না। ঘড়িটায় জল ঢুকে নষ্ট হয়ে গেছে। তার শরীর এতটাই ক্লান্ত ছিল যে মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে পড়ল। দরজার মদ শব্দে তার ঘুমটা ভেঙে গেল। সে বাইরের দিকে তাকিয়ে দেখল ঝোড়ো হাওয়া দিচ্ছে, আকাশে বিদ্যুৎ ঝিলিক মারছে। সে এবার ঘরের দিকে তাকালো। বিদ্যুতের এক ঝলক ঘরের ভিতরে পড়ল। ভিতরের অবস্থা দেখে সতীনাথের মাথায় যেন বাজ পড়ল। সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর শরীরটা ধূসর হয়ে আছে। সতীনাথ পালাতে যায়, কিন্তু পিছন থেকে সেই মহিলার কণ্ঠ, দাঁড়াও, চিঠিটা পৌঁছতে অনেক দেরি করে ফেলেছো। সতীনাথ ঘুরে দেখে সেই মহিলার চুলগুলো উড়ছে হাওয়াতে। চোখে মনি নেই, চোখের সাদা অংশটা পুটুরের ভিতরে, সারা গায়ে কিসের যেন আঁচড় কাটা। আমারই নাম চারুলতা। আমি কিছু করিনি, আমায় ছেড়ে দাও, আমি কিছু করিনি। তুমি কিচ্ছু করনি, তবে আমার যে কিছু না বলা কথা রয়ে গেছে, যেটা আমি আমার বাবাকে বলতাম, না হলে আমি কোনোদিন মুক্তি পাবো না। তুমি এই চিঠির প্রেরক, তাই তোমাকেই বলতে পারবো। আজ থেকে 14 বছর আগে আমার বিয়ে ঠিক হয় একজনের সাথে। বিয়ের 2 দিন আগে রাত্রিবেলায় জমিদারের ওই কুলাঙ্গার সন্তান বিজয় প্রতাপ আর তার লোকজন এলো, আমায় তুলে নিয়ে গেল। আর বাকিটা তুমি তো জানোই। সতীনাথের খুব কষ্ট হলো। তারপর আমি অন্তঃসত্ত্বা হয়ে গেলাম। বাবাকে চিঠি লিখি, কিন্তু কোনোবার উত্তর আর পেতাম না। শেষমেশ আমার কাছে আর উপায় ছিল না, বাধ্য হলাম এই পথ বেছে নিতে। তুমি চিঠিটা এবার পুড়িয়ে দাও, আর কোনো ভয় নেই। সতীনাথ চিঠিটা জ্বালিয়ে দেয়। ধীরে ধীরে চারুলতার দেহটা বাতাসে মিলিয়ে যায়।